হ্যালো ফ্রেন্ডস, আমি মৃত্তিকা। আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স সিরিজের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা নাউনের পার্ট 2 সম্পর্কে জানবো। আগের দিন যেটা জেনেছি টাইপস অফ নাউন সম্পর্কে, আজকে তার দ্বিতীয় অংশ সম্পর্কে জানবো। এই ক্লাসে আমরা কি কি জানবো? এই ক্লাসে আমরা মূলত কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানবো এবং কেসেস অফ নাউন এটা সম্পর্কে ডিটেলসে জানবো। তাহলে শুরু করা যাক। প্রথমে চলে আসি কাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে যেটা গোনা যায়। তাহলে যে নাউন গুলোকে আমরা আলাদাভাবে গুনতে পারি সেটাই কাউন্টেবল নাউন। যেমন ধরো যদি বলি আমি শু, জুতো, জুতো গুনতে পারি। একটা জুতো হতে পারে, দুটো জুতো হতে পারে, আবার অনেকগুলো জুতো হতে পারে। তো জুতো, শু, শুজ এটা হয়ে যাচ্ছে কাউন্টেবল নাউন। একইভাবে বই, আম এগুলো আমরা গুনতে পারি, তো এগুলো কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে। এরপরে চলে আসি কাউন্টেবল নাউনটা আমরা চিনবো কিভাবে, কাউন্টেবল নাউনের বিশেষত্বটা কি। দেখো, কাউন্টেবল মানে গোনা যায়, তাহলে যেটা আমরা 1 2 3 4 করে গুনতে পারি সেটাই কাউন্টেবল। আর এই কাউন্টেবল নাউনের কিন্তু এক বচনও থাকে, বহু বচনও থাকে। যেমন ধরো যদি বলি আমি শু, শুটা হচ্ছে এক বচন, এবং শুজ বললে সেটা হয়ে যাচ্ছে বহু বচন। একইভাবে যদি বলি বুক, বুকটা এক বচন হয়ে যাচ্ছে, এবং বুকস তখন সেটা হয়ে যাচ্ছে বহু বচন। আচ্ছা, যখন বুক বলছি তখন দেখো আমি এ বুক ইউজ করতে পারছি, একটি বই, এবং অনেকগুলো বইয়ের ক্ষেত্রে বুকস ইউজ করছি, টু বুকস, থ্রি বুকস। কিন্তু এক বচনের ক্ষেত্রে কিন্তু এ বা অ্যান ব্যবহার করছি। এবং এই যে নাউন গুলো, এই নাউনের ক্ষেত্রে কিন্তু মেনি, ফিউ, সেভারেল এই ধরনের কোয়ান্টিফায়ার ব্যবহার হয়। কোয়ান্টিফায়ার জিনিসটা কি? কোয়ান্টিফায়ার মানে কোনো নাউনের পরিমাণ বা সংখ্যা বোঝায়। যেমন ধর আমি উদাহরণ দিই, যদি বলি হাউ মাচ বুক ইউ রিড। হাউ মাচ বুক কিন্তু আমরা বলি না, আমরা বলি হাউ মেনি বুকস ডু ইউ রিড অথবা হাউ মেনি বুকস হ্যাভ ইউ রিড। মেনি বুকস ইউজ হয়, মাচ কখনো ইউজ হয় না কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবার চলে আসি আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। দেখো, কাউন্টেবল নাউনটা আমরা যেটা গুনতে পারি, তাহলে আনকাউন্টেবল নাউনটা ঠিক তার উল্টো, যেগুলো আমরা গুনতে পারছি না। যেমন ধরো যদি আমি বলি ওয়াটার, জল, জলকে আমরা গুনতে পারি। মিল্ক, দুধ, এগুলোকে আমরা গুনতে পারি। সুগার, রাইস, সুগার রাইস গুনতে পারলেও তুমি কিন্তু গুণে শেষ করতে পারবে না, তো এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের পর্যায়ে পড়ছে। আবার ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো হ্যাপিনেস, অনেস্টি, এই জিনিসগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সোজা কথায় বলতে গেলে যে নাউনগুলোকে আমরা গুনতে পারছি না বা গোনা যাচ্ছে না সেগুলোই কিন্তু আনকাউন্টেবল নাউন। এবার চলে আসি আনকাউন্টেবল নাউনটা চিনবো কিভাবে। আনকাউন্টেবল নাউনের বিশেষত্বটা কি? কাউন্টেবল নাউনটা আমরা গুনতে পারতাম, তাহলে আনকাউন্টেবল নাউনের প্রথম বিশেষত্ব হয়ে যাবে এটা গুনতে পারি না, এটাকে আমরা সংখ্যায় গুনতে পারবো না। আর দেখো, আনকাউন্টেবল নাউনটা কিন্তু গুনতে পারছি না ঠিক আছে, কিন্তু এটা এক বচন রূপে ব্যবহার হচ্ছে। যখন আমি বলছি ওয়াটার, কখনো কিন্তু ব্যবহার করতে পারবো না ওয়াটার্স বা মিল্কস, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। আমাকে সবসময় ইউজ করতে হবে ওয়াটার এক বচন রূপে। কিন্তু এখানে ওয়াটারের আগে আমি কিন্তু এ বা অ্যান বসাতে পারবো না, গোনা যাচ্ছে না, সে কারণে আমি এ বা অ্যান বসাতে পারছি না। আর এর ক্ষেত্রে কিন্তু মাচ, লিটল, এ বিট অফ, এ লট অফ, এই কোয়ান্টিফায়ার গুলো কিন্তু ব্যবহার হয়। যেমন ভাবে উদাহরণ দিই, হাউ মেনি ওয়াটার ডু ইউ ওয়ান্ট, আমরা কিন্তু বলতে পারবো না, তখন কিন্তু বলতে পারবো হাউ মাচ। তাহলে আমরা মাছটা ওয়াটারের ক্ষেত্রে ইউজ করতে পারবো, মিল্কের ক্ষেত্রে ইউজ করতে পারবো, কিন্তু যখন ব্যাপারটা বই বা জুতোর প্রসঙ্গ চলে আসবে তখন কিন্তু আমরা মেনি ব্যবহার করব। এবার চলে আসি কেসেস অফ নাউন। কেসেস অফ নাউন জিনিসটা কি? দেখো, নাউন কিন্তু বাক্যে সবসময় এমনি নাম হিসেবে বসে যাচ্ছে তা নয়। নাউন কিন্তু কখনো সাবজেক্ট হিসেবে, কখনো অবজেক্ট হিসেবে বাক্যে সবসময় একটা নির্দিষ্ট রোল, ভূমিকা বোঝাচ্ছে। এবার সেই যে বাক্যে কি ভূমিকায় আছে, সেই যে সম্পর্কটা প্রকাশ পাচ্ছে সেটাই কিন্তু কেসেস অফ নাউন। আর এই কেসেস অফ নাউনের আমরা 4 ধরনের কেসেস সম্পর্কে পড়বো, জানবো। এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এটা হচ্ছে পজেসিভ কেস এবং ভোকেটিভ কেস। তাহলে প্রথমেই চলে আসি সাবজেক্টিভ কেসে।
সাবজেক্টিভ কেস জিনিসটা কি? যখন নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, কর্তা হিসেবে বসছে, তখন কিন্তু তাকে সাবজেক্টিভ কেস বলছে। সাবজেক্টিভ কেসের আরো একটা নাম আছে নমিনেটিভ কেস। যেমন ধরো আমি এখানে উদাহরণ দিই, যদি বলি রাহুল রিডস এ বুক, এখানে প্রশ্ন করি কে বইটা পড়ছে? রাহুল। উত্তর আসছে কি রাহুল। এই যে রাহুল উত্তরটা এলো, এই কারণে রাহুলটা হয়ে গেল সাবজেক্টিভ কেস। তাহলে এই কেসটা আমরা চিনবো কিভাবে? এই কেসটা দেখো, আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করছি, হু রিডস এ বুক, কে বইটা পড়ে? উত্তর যেটা আসছে সেটাই কিন্তু সাবজেক্টিভ কেস। এবার চলে আসি আমরা অবজেক্টিভ কেসে। অবজেক্টিভ কেসের ক্ষেত্রে কিন্তু নাউনটা অবজেক্ট হিসেবে কাজ করছে, ক্রিয়ার হয়ে কাজ করছে, ভার্বের হয়ে কাজ করছে, তখন সেটা হয়ে যাচ্ছে অবজেক্টিভ কেস। একইভাবে আমরা একই উদাহরণ দিই, রাহুল রিডস এ বুক। রাহুল কি পড়ে? একটা বই। এই যে কি দিয়ে প্রশ্ন করা হলো, যে উত্তরটা এলো সেটাই হয়ে গেল কিন্তু অবজেক্টিভ কেস। একইভাবে আমরা যদি বলি সি হেল্প রিনা, সে কাকে সাহায্য করে? রিনাকে। এই যে রিনা উত্তরটা এলো, রিনাটা হয়ে গেল অবজেক্টিভ কেস। তাহলে আমরা একটা বাক্যকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছি, সেটাই হয়ে যাচ্ছে অবজেক্টিভ কেস। এবার চলে আসি অবজেক্টিভ কেস কয় ভাগে ভাগ করা যায়। আমরা এখানে অবজেক্টিভ কেসের দুটো ভাগ সম্পর্কে জানবো। দেখো আমি একটা উদাহরণ দিই প্রথমে, আই গেভ হিম এ বুক। এখানে কটা অবজেক্ট আছে? দুটো অবজেক্ট আছে। হিম একটা অবজেক্ট, এ বুক একটা অবজেক্ট। এখানে দেখো, যদি আমি বলি আই গেভ হিম এ বুক, নাউন সরাসরি ক্রিয়ার কাজটা করছে, আমি প্রশ্ন করি আমি তাকে কি দিলাম? এ বুক। এই যে আমি সরাসরি প্রশ্নটা করলাম বা সরাসরি উত্তরটা পেলাম, সেটাই কিন্তু হয়ে গেল অ্যাকিউজেটিভ কেস। নাউন এখানে সরাসরি ক্রিয়ার কাজটা করছে, ডাইরেক্ট অবজেক্ট, তখন হয়ে যাচ্ছে অ্যাকিউজেটিভ কেস। এবার চলে আসি ডেটিভ কেস। এই একই উদাহরণ দেখো, আই গেভ হিম এ বুক, আমি কাকে দিলাম? এটা কিন্তু একটু ইনডাইরেক্ট ওয়েতে কাজ করছে। নাউন বোঝাচ্ছে কাকে বা কার জন্য কাজটা করা হচ্ছে। বইটা কাকে দিলাম? কাকে। এই হিমটা তখন হয়ে যাচ্ছে ডেটিভ কেস। মানে আমি অ্যাকিউজেটিভ কেসের ক্ষেত্রে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে পাবো, আর ডেটিভ কেসের ক্ষেত্রে কিন্তু টু হুম বা ফর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, সেটাই হচ্ছে কি ডেটিভ কেস। এবার আমরা চলে আসি পজেসিভ কেস। পজেসিভ মানে কি? অধিকার, অধিকার বোধ বোঝাচ্ছে। তাহলে যখন নাউন অধিকার বা মালিকানা বোঝাচ্ছে, তখন তাকে পজেসিভ কেস বলা হচ্ছে। একটা উদাহরণ দিই, যদি বলি দিস ইজ রাহুলস বুক, বইটা কার? রাহুলের। তাহলে বইয়ের ওপর রাহুলের একটা অধিকার বোঝাচ্ছে, সেই কারণে এখানে রাহুলস হয়ে গেল পজেসিভ কেস। বা যদি বলি দ্য টিচার্স রুম ইজ ক্লিন, রুমটা কাদের? শিক্ষকদের। তাহলে রুমের ওপর শিক্ষকদের অধিকার বোঝাচ্ছে, সেই কারণে টিচার্সটা হয়ে যাবে পজেসিভ কেস। এবার আমরা পজেসিভ কেসটা চিনবো কিভাবে? দেখো, পজেসিভ কেসে সাধারণত নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস থাকে। এই যে দেখো রাহুলস, রাহুলের পরে অ্যাপোস্ট্রফি এস সিঙ্গুলারের ক্ষেত্রে। এবার যদি বলি প্লুরালের ক্ষেত্রে, দেখো নিচে টিচার্স, টিচার্স এর পরে কিন্তু এস এর পরে অ্যাপোস্ট্রফি বসছে। তাহলে প্লুরাল নাউনের শেষে এস থাকলে তার পরে অ্যাপোস্ট্রফি বসে। এই দুভাবে আমরা পজেসিভ কেসটা চিনতে পারবো। এবার পজেসিভ কেস সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। প্রথমে দেখো পজেসিভ কেসের জয়েন্ট পজিশন সম্পর্কে জানি। একটা উদাহরণ দিই, দত্ত অ্যান্ড ঘোষেস ফার্ম। ফার্মটা কাদের? দত্ত এবং ঘোষের। এখানে দেখো ফার্মটা কিন্তু দুজনের একটাই ফার্ম, সেই কারণে শুধু লাস্ট যে ঘোষ তারপরে অ্যাপোস্ট্রফি এস বসছে এবং ফার্মটা কিন্তু সিঙ্গুলার বসেছে। ফার্মটা দুজনের একসঙ্গেই, তাই এখানে জয়েন্ট পজিশন হয়ে যাচ্ছে। একইভাবে সেপারেট পজিশন দেখো, যদি আমি বলি দত্তজ অ্যান্ড ঘোষেস ফার্মস, তাহলে দুজনের আলাদা আলাদা দুটো ফার্ম বোঝাচ্ছে। এই কারণে এটা হয়ে যাচ্ছে সেপারেট পজিশন। এবং এক্ষেত্রে দেখো দত্তর পরেও অ্যাপোস্ট্রফি এস আলাদা বসেছে এবং ঘোষের পরেও অ্যাপোস্ট্রফি এস আলাদা বসেছে। এবার চলে আসি ইনঅ্যানিমেট অবজেক্টের পজেসিভ। ইনঅ্যানিমেট অবজেক্ট মানে জড় পদার্থ। দেখো হাউস, কার, এই জিনিসগুলো তো প্রাণ নেই, তো এই জিনিসগুলোর পরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসে না। আমরা কখনো বলি না হাউসেস ডোর,
আমরা সবসময় দ্য ডোর অফ দ্য হাউস বলি। ঠিক আছে? তো ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে সবসময় অফ ব্যবহার হয় পজিসিভ করার জন্য। দ্য ডোর অফ দ্য হাউস, দ্য রুফ অফ দ্য বিল্ডিং, সব ক্ষেত্রে কিন্তু অফ ব্যবহার করা হয়, অ্যাপোস্ট্রফি এসটা ইউজ হয় না। এবার চলে আসছি এলিপ্টিক্যাল পজিসিভের ক্ষেত্রে। এলিপ্টিক্যাল মানে যেখানে নাউনটা বাদ পড়ে যাচ্ছে। দেখো আমি যদি বলি আই ওয়ান্ট টু দ্য টেলার্স, এখানে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। টেলার্স, টেলার্স শপ, আমি টেলার্স এর শপে গিয়েছিলাম, কিন্তু এখানে শপটা সবসময় ইউজ করতে হয় না। টেলার্স, আই ওয়েন্ট টু দ্য টেলার্স, এই যে শপটা বাদ থেকে গেল, এটাই হয়ে যাচ্ছে এলিপ্টিক্যাল পজিসিভ। বা ধরো আরো যদি বলি মাই হাউস ইজ বিগার দ্যান রিনাজ হাউস, রিনাজ হাউস বলি না, আমি তো আগেই বলে দিয়েছি মাই হাউস ইজ বিগার দ্যান, তো মাই হাউস ইজ বিগার দ্যান রিনাজ, হাউসটা বসে না। এইগুলো হয়ে যাচ্ছে এলিপ্টিক্যাল পজিসিভ। এরপরে চলে আসছি ডাবল পজিসিভ। ডাবল পজিসিভ দেখো আমি একটা উদাহরণ দিই, হি ইজ এ ফ্রেন্ড অফ রাজ, রাজেশ, রাজ অ্যাপোস্ট্রফি এস। এখানে দেখো রাজের অনেক বন্ধু আছে, তাদের মধ্যে একজন বন্ধু, তো দুবার পজিসিভ কেস হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডাবল পজিসিভ। এবার চলে আসি আমরা ভোকেটিভ কেস কাকে বলছি। ভোকেটিভ কেস হচ্ছে নাউন দিয়ে যখন আমরা কাউকে ডাকছি বা সম্বোধন করছি তখন কিন্তু ভোকেটিভ কেস হচ্ছে। যেমন ধরো আমি যদি বলি রিনা কাম হেয়ার, রিনা এদিকে এসো, রিনাকে আমি ডাকছি, রিনাটা হয়ে যাবে ভোকেটিভ কেস। বা আমরা যদি বলি স্যার মে আই কাম ইন, স্যারকে যে সম্বোধন করছি, স্যারকে যে বলছি, এটা হয়ে যাবে ভোকেটিভ কেস। তাহলে ভোকেটিভ কেসটা আমরা চিনবো কিভাবে? এখানে দেখো রিনা, মাই ফ্রেন্ড, স্যার, সবার পরে কিন্তু কমা আছে, তাহলে নামের পরে যখন কমা থাকবে তখন সেটা ভোকেটিভ কেস হয়ে যাবে। আর বাক্যের মধ্যে কিন্তু একটা ডাকা বা সম্বোধন করার ভাব থাকবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাস, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।